ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা এবং টিআইএন এর বাধ্যবাধকতা শিথিলের সুপারিশ প্রধানমন্ত্রীর যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রত্যয়। দুর্নীতি বাজেট বাস্তবায়নে বড় বাধা বলেছেন বিরোধী দলীয় নেতা। অপচয় লুটপাট রোধে অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব। হামে আরও 4 এবং ডেঙ্গুতে 5 জনের মৃত্যু। অন্যান্য রোগের উপসর্গে অনেকের শারীরিক অবস্থার অবনতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে 3টি বিষয়ে জোর দেওয়া হয়েছে। নিম্ন আয়ের মানুষকে সামাজিক সুরক্ষা দেয়া, অর্থনীতিকে ধীরে ধীরে শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসা এবং বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের চাকা শুধু সচলই নয়, বেগবান করা। সংসদ নেতা বলেন, পুনরুদ্ধার, উৎপাদন এবং পুনর্গঠন এই 3 কৌশলে অর্থনীতিকে বাস্তবায়ন করতে চায় সরকার। আহমেদ সরারের রিপোর্ট। সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেট আলোচনায় বিভিন্ন বিষয়ে ঐক্যমত দ্বিমত হয়েছে, কিন্তু দেশের মানুষের সামনে তারা একটি আশা তুলে ধরতে পেরেছেন। আমার মনে হয় ধীরে ধীরে আমরা জাতির সামনে মনে হয় একটি আশার আলো তুলে ধরতে সক্ষম হয়েছে। অতীত কি হয়েছে, ভালো মন্দ কি হয়েছে, আমি সেই ডিবেটে আর যাব না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। নিত্য প্রয়োজনীয় বলতে যা আমরা সাধারণত বুঝে থাকি, এরকম 61 পণ্যের উপর বলা যায় সম্পূর্ণভাবে আগে যা ট্যাক্স ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আমরা অতীতে খেয়াল করেছি যে বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে, আগে পরে দুদিকতেই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি। সংসদ নেতা বলেন, গত 17 বছরে দেশের উৎপাদন ও বিনিয়োগ স্থবির হয়ে গিয়েছিল। মূল্যস্ফীতির কারণে কি হয়েছে জনগণ তা টের পেয়েছে। তিনি বলেন, তার সরকার সংকটের কথা অস্বীকার করতে চান না, আবার এটিকে অজুহাত বানাতে চান না। বিভিন্ন অর্থনৈতিক সংকট, দুর্নীতি, পাচার সবকিছুকে সামনে রেখেই এই বাজেট আমাদেরকে প্রণয়ন করতে হয়েছে। 12 ফেব্রুয়ারি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছে। আমরা একটি গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে 2026 এবং 27-এর অর্থ বছরের বাজেট প্রণয়ন করছি। দরিদ্র, নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার যে বোঝা, সেটিকে যতটুকু সম্ভব লাঘব করা। এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য এই বাজেটে, সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। অর্থনৈতিক কৌশল 3টি ধাপে আমরা বাস্তবায়ন করতে চাই মাননীয় স্পিকার। প্রথমটি হচ্ছে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন। কৃষি নির্ভর অর্থনীতিকে চাঙ্গা রাখার বিকল্প নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষি অর্থনীতিকে চাঙ্গা রাখতে যা করা প্রয়োজন তাই করবে সরকার। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা করবে। অর্থমন্ত্রীকে বেশ কিছু কর কমানোরও অনুরোধ জানান সংসদ নেতা। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা, এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা
যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময়ে করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব করছে। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় টিন দাখিলের একটি বিধান রাখা হয়েছিল। বন্টননামা দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রেও টিন দাখিলের বিধান করার প্রস্তাব করা হয়েছিল, যে এই বিষয়টিও যাতে প্রত্যাহার করা হয়। সরকারি দল এবং বিরোধী দল মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে দেশের মানুষের লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। আমরা জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে অঙ্গীকার করতে চাই যে 1.5 দশকেরও বেশি সময় ধরে যে গভীর দুর্নীতি, অনাচার এবং অনিয়ম আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে তা আমরা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আস্থা ফেরানো, কৃষক, শ্রমিক, তরুণ, নারী, প্রবাসী উদ্যোক্তাদের জন্য সৃষ্টি তৈরি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রশ্নে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব। জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংশোধনে সংসদের ভিতরে এবং বাইরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সংসদ নেতা তারেক রহমান। আসসালামু আলাইকুম। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। সংসদে দেয়া দীর্ঘ 1 ঘণ্টার ভাষণে তিনি অপচয়, দুর্নীতি ও লুটপাট রোধে অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব দেন। ওমর ফারুকের রিপোর্ট। বিষয়গুলো দেখা সংসদে বাজেট আলোচনায় দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিক বিনিয়োগ এবং পাচার অর্থ ফেরত আনা সহ বিভিন্ন দিক তুলে ধরেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এখানে তাদের কিছু আশঙ্কা আছে। কার্যকর সংসদীয় চর্চার জন্য সরকারি দল ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের সংস্কৃতি গড়ে তোলা জরুরি বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সকল ব্যাপারে সরকারকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। বিরোধী দলের কাজ হচ্ছে ওয়াচ ডগের কাজ করা। তারা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং বিশেষ করে সমাজের ন্যায্যতার ভিত্তিতে যাদের পাওনা আছে তারা বঞ্চিত হচ্ছে কিনা, এবং কোনো জায়গায় জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা, এই বিষয়গুলো দেখা মূলত বিরোধী দলের কাজ। বাজেটকে জাতির ভবিষ্যৎ দলিল উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যেতে পারে। আমাদের দেশে যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, আয়কর দিয়ে থাকেন, তারা 3টা ট্যাক্স দেন। একটা হচ্ছে সরকারি ট্রেজারিতে জমা হয়, আরেকটা কিছু অসৎ লোকের পকেটে যায় যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, আর আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়। এরকম যারা আয় করেন তাদেরকে যদি নিশ্চয়তা দেওয়া হয় ট্যাক্স শুধু একটাই হবে, দ্বিতীয়টা আর তৃতীয়টা থাকবে না, তাহলে আমি বিশ্বাস করি স্বপ্রণোদিত হয়ে এই সমস্ত ব্যবসায়ীরা আরো বেশি ট্যাক্স দিতে তারা আগ্রহী হবে। অর্থ পাচার নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা গেলে বাজেট ঘাটতি অনেকটাই কমে আসবে। এ সময় শিক্ষা জাতীয়করণের ক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান তিনি। আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই।
কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। বরাবরই রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়ার কারণে, নিজেদের ইচ্ছা অনিচ্ছার লালন পালন করার কারণে আমাদের শিক্ষা পিছিয়ে যাচ্ছে। কোথায় গিয়ে থাকবে আল্লাহ ভালো জানে। থামাতে হবে, আর পিছনের দিকে যেতে দেওয়া যাবে না। এখন একটা জায়গা থেকে শুরু করে সামনে এগিয়ে যেতে হবে। এ সময় হাসপাতালের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান অবকাঠামো সংস্কার এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহে সরকারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এবং একই সাথে সরকারি দল, বিরোধী দল সবাইকে অবহিত। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। হামে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 1145 জন। তার ওপর ডেঙ্গুতে একদিনে প্রাণ হারিয়েছে 5 জন, আক্রান্ত 124 জন। এদিকে হামের চিকিৎসায় দেশের বিভিন্ন এলাকা থেকে এখনও ঢাকায় আসছে অনেকে। ডাক্তাররা বলছেন, হামের সঙ্গে অন্যান্য রোগের উপসর্গ দেখা দেওয়ায় কারো কারো শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। আরিফিন শাওনের রিপোর্ট। মৃত্যু ও আক্রান্তের হার কিছুটা কমলেও প্রায় 3.5 মাস ধরে চলা হাম সংক্রমণে প্রতিদিন হাজারেরও বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। তাদের নিয়ে অস্বস্তিতে স্বজন ও অভিভাবকরা। হাম এবং নিউমোনিয়ার উপসর্গ নিয়েই মূলত ভর্তি হওয়া। এখন জ্বর, কাশি, পাতলা পায়খানা ছিল, তো এখন কিছুটা আপনার কাশিটা কমছে, বাট এখন শ্বাসকষ্ট একটা ব্যাপার আছে। আমরা আসছি কুমিল্লা থেকে। আমরা এই জায়গার ভিতরে আজকে সহকারে 3 দিন। তো কুমিল্লা আমরা অনেক দিন ছিলাম। পূর্বে অনেক সমস্যা ছিল এই হামের, প্রায় 1 মাসের মতন। এই 1 মাস আগে প্রায় 8-9 দিন জেনারেল হসপিটালে ভর্তি ছিল, সরকারি যে হসপিটালটা সদর, ওইটার ভিতরে 1 মাসের মতন, 9 দিনের মতন ভর্তি ছিল। তারপর ওই জায়গা থেকে বাসায় নিলাম, বাসায় নেওয়ার পরে দেখা গেছে ভালো। এরপরে আবার এই একই সমস্যা আবার দেখা দিছে, তো পুনরায় আবার এই জায়গায় আনা হয়েছে। আমি কালকে রাত 4টা বাজে, বিকাল 4টায় ভর্তি হয়েছে এখানে। কালকে থেকে চিকিৎসা নিতে আসি। এখন টেস্ট দিছে, টেস্টের পরে ভালো মন্দ রিপোর্ট জানবো যে বাচ্চার কি অবস্থা, কোন পজিশনে আছে। যে নিউমোনিয়াটা ধরা পড়ছে, তারপরে ওটা হার্টে এফেক্ট করছে। এখন যে আপনার অক্সিজেন লেভেলটা অনেক হাই এখন। ওনারা অনেক কন্ট্রোল চেষ্টা করতেছে। আইসিইউ থেকে পরের দিন ওনারা যেহেতু অলরেডি হাম বার হয়ে গেছে, ওখান থেকে ওনারা আবার হামের ইয়াতে দিয়ে আসছে, মেসেজ এখানে। হাম পরবর্তী রোগে অনেকের অবস্থা খারাপ হচ্ছে বলে জানান চিকিৎসকরা। এই নিউমোনিয়ার যে রিপিটেডলি কমপ্লিকেটেড নিউমোনিয়া হয়, সাধারণত পেরিফেরিতে যে রোগীগুলো এখন শিশু হসপিটালে আসছে, এই রোগীগুলো সাধারণত এখন বেশি আছে। আগে যাদের হাম হয়েছে তারা বারবার করে পোস্টমেজাল নিউমোনিয়ার কমপ্লিকেশন নিয়ে সাধারণত হসপিটালে ভর্তি হচ্ছে। তার নতুন হামের প্রকোপ সাধারণত আগে যে পরিমাণ নতুন হাম নিয়ে পর্যায়ক্রমে রোগীদের ভিড় ছিল, হসপিটালে আসছিল, এই রোগীগুলোর সংখ্যা সাধারণত দিন দিন কমে গেছে। বিগত 15ই মার্চ থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা লাখের ঘর ছাড়িয়েছে, মৃত্যু 700-র ওপর। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ নদীর পানি। এতে প্লাবিত নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার 36টি পয়েন্টে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ভুরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বিপদসীমা ছুঁয়ে এখন 23 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার সব কয়টি নদ নদীর পানি সমতলে হু হু করে বাড়ছে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা, নষ্ট হচ্ছে মৌসুমি ফসল। অন্যদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তা পাড়ের মানুষ রয়েছে বন্যা আতঙ্কে। এছাড়া সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে ধরলা এবং চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা বিপদসীমার নিচ দিয়ে বইছে। পানি বাড়ার সমান্তরালে নদী তীরবর্তী জেলার অন্তত 36টি পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। হুমকিতে গ্রামীণ কাঁচা পাকা সড়ক সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। ঘরবাড়ি হারানো মানুষ এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে 2 দল গ্রামবাসীর সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 30 জন। রবিবার রাতে উপজেলার কালীকচ্ছ বাজারে কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরুন্টি গ্রামের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহত খাদেম মোল্লা ধরুন্টি গ্রামের শামসুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সরাইলের সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়া ও ধরুন্টি গ্রামের খাদিম মিয়া আলালো আশিকের কাছ থেকে
পাটি বিক্রির 1 লাখ টাকা পাওনা ছিল। রবিবার সন্ধ্যায় মোশাররফ মিয়া ধরন্তী গ্রামের আলাল ও আশিকের কাছে পাওনা টাকা ফেরত চাইলে তারা মোশাররফকে জানায় খাদিম মিয়া টাকা দিতে বারণ করেছেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির পর রাতে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষ চালিয়ে যায় দুই পক্ষ। ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে একজন নিহত ও প্রায় অন্তত 30 জন আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের কারণে বেশ কিছু সময় সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছে। উপজেলার 3 লাখ পীর চরগাছা সড়কের বাদুইর ইউনিয়নের মান্দারপুর এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সরাইলের বৈশামোড় এলাকার মাসুক মিয়া ও একই এলাকার আরমান মিয়া। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। পুলিশ জানায় সকালে চারগাছ এলাকার ইট বিক্রির প্রতিষ্ঠান থেকে ইট বোঝাই ট্রাক নিয়ে চারগাছে আসার সময় মান্দারপুর এলাকার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা 2 শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়। এ সময় গুরুতর আহত ট্রাক চালক ও হেলপারকে স্থানীয় লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। ক্রিকেটার নাইম হাসানকে হেনস্থায় 3 পুলিশ সদস্যের দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদনটি সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর কাছে জমা দেওয়া হয়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে 7 দফা কৌশলগত সুপারিশও করা হয়েছে। গত 12 জুন রাতে ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে এসে বিমানবন্দর থেকে অটোরিকশায় বাসার উদ্দেশ্যে রওনা হন নাইম হাসান। অভিযোগ অনুযায়ী এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় পুলিশ তাঁর অটোরিকশা থামায় এবং চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেয়। পরে খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স সোহেল তাকে গাড়ি থেকে নামিয়ে লাঠি ও পাইপ দিয়ে মারধর করেন। এক পর্যায়ে তাকে একটি অটোরিকশায় করে খুলশী থানায় নেওয়া হয়। সেখানে আরও হেনস্থার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি। ঘটনার পর 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। নরসিংদীর মাধবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মদনপুর সড়কের মাধবদীর খরমদি এলাকা থেকে সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় গতকাল বিকেলে বাসা থেকে বের হয়ে দিগন্ত নামে ওই যুবক পরে আর বাড়ি না ফেরায় রাতে খোঁজাখুঁজি করেন স্বজনেরা। পরে আজ সকালে ময়লার স্তূপে মরদেহ পড়ে আছে শুনে সেখানে গিয়ে দিগন্তকে শনাক্ত করে স্বজনরা। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দিগন্ত শেখের চর এলাকার শফিকুর রহমানের ছেলে। সে পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতেন। দিগন্ত পুলিশের সোর্স হিসেবে কাজ করত বলেও জানায় পরিবারের সদস্যরা। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পঞ্চগড়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী এবং জেলা যুব মহিলা লীগের সভাপতি নীলুফার ইয়াসমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানির পর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলী মুয়াদ দুপুরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সরকার দলীয় কার্যক্রম নিষেধ ঘোষণার পরও গোপনে পরিকল্পিতভাবে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে 2025 সালে 26 জুন 47 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 110 থেকে 120 জনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক মানিক মিয়া। মামলায় বলা হয় অভিযুক্তরা দলীয় কার্যক্রমের পাশাপাশি সরকার উৎখাত, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। মামলায় অভিযোগের প্রমাণ না থাকলেও জামিনযোগ্য আসামিকে জামিন দেওয়া হয়নি বলে অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর। তবে আদালত ন্যায় বিচার করেছেন বলে দাবি জেলা ও দায়রা জজ আদালতের পিপির। ফেনীর ফুলগাজীতে প্রবাসী স্ত্রী কুলসুমা আক্তার কাজল হত্যা মামলার মূল হোতাকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুর 12টায় ফেনী র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা জানান ঘটনাটি তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে একমাত্র অভিযুক্ত আরিফকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র্যাব জানায় ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যে কুয়েত প্রবাসী স্ত্রী কুলসুমা আক্তার কাজলের ঘরে ডাকাতি করতে ঢোকে আরিফ। কাজল তাকে দেখে ফেললে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে আরিফ অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে ফজরের নামাজের সময় স্থানীয় লোকজন ঘর থেকে বের হওয়ার পর কুলসুমা আক্তার কাজলের গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে আরিফ ঘরের পেছনের দরজা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। টিনের চাল কেটে ঘরে ঢুকে গৃহবধূ হত্যার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী রহস্য উদ্ঘাটনের কাজ শুরু করে।
চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া থানাধীন ডিসি রোড এলাকায় প্রায় 17 বছর আগে সংঘটিত পলাশ হত্যা মামলায় 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ তাজুল ইসলামের আদালত এই রায় দেন। এছাড়া প্রত্যেক আসামিকে 50,000 টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হল মাহমুদুল হাসান প্রকাশ, সোহেল ও আইয়ুব আলী প্রকাশ বাবুল। রায়ের সময় আসামিরা পলাতক ছিল। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলায় 16 জন সাক্ষীর মধ্যে 14 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার নথি থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে আসামিরা পরিকল্পিতভাবে মোহাম্মদ পলাশকে 2009 সালের 27 অগস্ট মহানগরীর বাকুলিয়া থানাধীন ডিসি রোড এলাকায় হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ সম্রাট 2009 সালের 28 অগস্ট বাকুলিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে 2012 সালের 12 নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলাটি প্রথমে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল, পরে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা আদালতে স্থানান্তরিত হয়। দেশের আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের আমানতকারীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। আমানতকারীদের মূল দাবি, সঞ্চয়ের উপর গত 2 বছরের মুনাফা কর্তন এবং মাত্র 4% বিশেষ সুবিধা দেওয়ার একপাক্ষিক সিদ্ধান্ত বাতিল করা। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। চেঙ্গি স্কয়ার থেকে মিছিলের পর টাউন হলের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ। প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া। ঝিনাইদহে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গাছ লাগানো হয়েছে। উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন। নড়াইলেও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা। জনগণের জন্য রেড ক্রিসেন্টকে আরও কল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার আবারও জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ব্যারিস্টার এম.এ. সালাম। সিলেটে বেলার ইউনিট কার্যালয় পরিদর্শনের পর নির্বাহী কমিটি ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ে তিনি কথা বলেন। সিরাজুম্মনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্টের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ব্যক্তি খাতে করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা এবং টিআইএনের বাধ্যবাধকতা শিথিলের সুপারিশ প্রধানমন্ত্রীর, যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রত্যয়। দুর্নীতি বাজেট বাস্তবায়নে বড় বাধা বলেছেন বিরোধী দলীয় নেতা। অপচয় লুটপাট রোধে অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব। হামে আরও 4 এবং ডেঙ্গুতে 5 জনের মৃত্যু, অন্যান্য রোগের উপসর্গে অনেকের শারীরিক অবস্থার অবনতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।